পাথর চাপা কষ্ট আর বুক ফাটা হাহাকার। নিয়তির নিষ্ঠুর পরিহাসে নিথর মা, আর সেই নিথর দেহের সামনে দাঁড়িয়ে অবুঝ এক শিশু, যার কাছে মাই ছিল পুরো পৃথিবী। সেই পৃথিবী আজ চিরতরে অন্ধকার। মর্গের হিমশীতল ঘরে শেষবারের মতো মায়ের মুখ দেখতে এসেছে ছোট্ট রিজিক। যে দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকের চোখের কোণে জল, আর মনে একটাই প্রশ্ন, কেন এমন হলো? কেন এই নিষ্পাপ শিশুটির মাথার ওপর থেকে ছায়া সরে গেল? মায়ের মায়াভরা মুখটার দিকে তাকালেই কলিজা ফেটে যাচ্ছে সবার। বুকটা যেন এক বিশাল শূন্যতায় হাহাকার করে উঠছে। এই তো কদিন আগেও যে মা ছেলেকে নিয়ে কত শত স্বপ্ন বুনতেন, সেই মা আজ সাদা কাফনে মোড়ানো। মাহারা রিজিকের মুখের দিকে তাকালে পাথরও যেন গলে জল হয়ে যায়। তার খেলার সাথী, তার পরম বন্ধু সব ছিল তার জন্মদাত্রী মা ইকরা। শুরুতে আলভি ও তার পরিবার চেয়েছিল রিজিককে এই দৃশ্য থেকে দূরে রাখতে, কিন্তু অবুঝ মনের আকুলতা আর বুক ফাটানো কান্নার কাছে হার মেনেছে সবাই। অবশেষে বাধ্য হয়েই রিজিককে মর্গে নিয়ে আসা হয়। সেখানে এসে যখন সে অঝরে তার মাকে খুঁজতে থাকে, নানির কোলে মাথা লিখে মা বলে ডুকরে কেঁদে ওঠে, তখন মর্গের পরিবেশ ভারী হয়ে ওঠে এক হৃদয় বিদারক দৃশ্যে। এই তো মাত্র দুদিন আগের কথা। ভূমিকম্পের আতঙ্কে যখন সবাই অস্থির, তখন ইকরা বলেছিলেন, আমার ভয় নেই, কারণ আমার কলিজার টুকরো রিজিক বাইরে আছে, ও নিরাপদে আছে। ভাবুন একবার, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও যে মা নিজের জীবনের চেয়ে সন্তানের নিরাপত্তা নিয়ে ভেবেছেন, সেই মা আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এর পেছনের গল্পটা আরও বেশি যন্ত্রণার। জানা গেছে ঘটনার দিন সকালে স্বামী আলভির সাথে চরম বাগবিতণ্ডা হয় ইকরার। সেই অভিমান আর সহ্য করতে পারেননি তিনি। অভিযোগ উঠেছে, আলভিকে মুক্তি দিতেই পৃথিবী থেকে চির বিদায় নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন ইকরা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইকরার মৃত্যুর দুদিন পার হয়ে গেলেও স্বামী আলভি নেপাল থেকে দেশে ফেরেননি। অভিযোগ উঠেছে তিনি নাকি ইচ্ছে করেই সেখানে থেকে গেছেন, এমনকি শেষবারের মতো স্ত্রীর মুখটুকুও দেখতে চান না তিনি। যখন নিজের সন্তান মর্গের দরজায় দাঁড়িয়ে কাঁদছে, তখন বাবার এই রহস্যময় অনুপস্থিতি জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের। ফুটফুটে রিজিকের সাজানো জীবনে এক নিমিষেই নেমে এলো ঘোর অন্ধকার। মায়ের সেই আদুরের ডাক আর কখনো তার কানে আসবে না। প্রিয় দর্শক, যেখানে মা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের কথা ভেবেছেন, সেখানে বাবার এই আচরণ এবং অবুঝ রিজিকের এই পরিণতি নিয়ে আপনাদের কি বলার আছে? আলভির এই নির্লিপ্ততাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই হৃদয় বিদারক ঘটনাটির পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ওর পালস দেখলাম পালস নাই, তখন মানে আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক। আমাকে তো মানা করতেছে ওর বাবা, মোটেও ডিপ্রেশনে থাকার মেয়ে না। এমনি এমনি মনের খুশিতে এক গলায় ঝুলে গেছে। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাই। ওর হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেডের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি। আমি দিয়ে বলছি, আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি, আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ মারা গেছে, জিনিসটা খারাপ দেখায়, আপনিও আসেন, ওকে নিয়ে আসেন। যদি আপনি না আসতে পারেন ওকে নিয়ে, তাহলে আমাকে বলেন, আমি কাউকে পাঠাই বা আমরা কেউ এসে নিয়ে যাই। শুধু নেহাল, শুধু ওর দেবর আছে, ওর দেবর মানে জাহের আলভি ছোট ভাই আছে, প্রথম থেকেই আছে, অ্যান্ড প্রথম থেকেই অনেক সব কিছু করছে, সামলানোর চেষ্টা করছে। আমি বেসিক্যালি পুরো জিনিসটা জানতে চাই। এই জিনিসটা আমি চাই আপনারাও জানেন যে বেসিক্যালি কি হচ্ছে, কেন হয়েছে। কারণ এরকম একটা মেয়ে এমন না হোক যে এমনি এমনি মনের খুশিতে এক গলায় ঝুলে গেছে, বিষয়টা যেন এরকম না হয়। মোটেও ডিপ্রেশনে থাকার মেয়ে না, ও প্রচন্ড হাসি খুশি এন্ড হ্যাপিনিং মেয়ে। আপনারা ওর আগের দেখলেও বুঝবেন যে ও যত সিচুয়েশন হোক না কেন অনেক স্ট্রং। সবার আগে আমি আসছি বেসিক্যালি, বাকি সবাই আসার আগে ওর অ্যাসিস্ট্যান্টটা ছিল আর ওর কাজিন ছিল একজন, ইকরার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি লাশটা,
এরপর পুলিশও এসে আমার কাছ থেকেই নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল, আর ওর একটা প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথমে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কান্নাকাটি করে যে আপু তুমি কিছু জানো। তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে। আমি ভাবছি হয়তো বা রাগের মাথায় হয় না অনেকে যেটা করে ঘুমের ওষুধ খাচ্ছে, এর আগেও ঘুমের ওষুধও খেয়েছে, কিংবা রাগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো বা একটু পাগলাম টাগলাম করছে, হাত কাটছে, সেলাই টেলাই লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি অত সিরিয়াসলি নেই নাই। তো আমার কাছে ওর হচ্ছে কি দেবরের নাম্বার নাই, বাসার কারো নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি তো নেহাল ওর যে দেবরকে ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমি আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছালাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজব্যান্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো বা এমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, কারণ ও খুব ও কিন্তু ডিফারেন্ট, ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, ও করবে এটা আনবিলিভেবল ছিল। তো আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম, ও তো সুন্দর, ও ঘুমাইলে যেরকম ওর ওভাবে শুয়ে আছে। তো আমি অনেকক্ষণ ডাকলাম ইকরা ওঠ। আমি ওর পালস দেখলাম পালস নাই। তখন আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। যাই হোক, তো এটা পরে আমি অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞেস করলাম, অ্যাসিস্ট্যান্ট আমি মাঝখানে কিছু জানি না কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বললো যে ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কে জানাইছে, বলে আমি ঢুকতে অলরেডি ঝুলে গেছে। আমি তোমাকে কে জানাইছে, তুমি তো এমনি জানো নাই, নিশ্চয়ই ওকে কেউ জানাইছে, নাইলে ও পাশের রুম থেকে কীভাবে জানবে যে ও ঝুলে গেছে। তো বলতেছে আমাকে স্যার ফোন দিয়ে জানাইছে, আলভির কথা বলতেছে। যে আমি বলছি কী জানাইছে, বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। তো আমরা যে হচ্ছে কি ওই রুমের দরজা লক ছিল, ডাম্বেল না কি দিয়ে দরজা ভেঙে, ততক্ষণে নাকি ফ্যানা টানা বের হয়ে গেছে। ওরা নিয়ে প্রথমে সাথে নিয়ে নাকি ওই মিরপুরে ইসলামীয় হসপিটালে নিয়ে গেল। এই নিউজগুলো কিন্তু আমরা জানতাম না। এই যে মাঝখানে 2 ঘন্টা যে এত কিছু হয়েছে, যে ওইখানে ও এটা হয়েছে, ও হচ্ছে গিয়ে স্ট্যাঙ্গিং করলো, ওকে নিয়ে মিরপুর ইসলামী হসপিটালে নিল, ওইখান থেকে ওরা রেফার করে দিয়েছে, যেহেতু পুলিশ কেস ওরা তো সরকারিতে রেফার করে। এই জিনিসটা আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কীভাবে জানলা, এখানে এত দূরে কেন আনলা, তখনও আস্তে আস্তে বললো। এর আগ পর্যন্ত এই টোটাল সিনারিওটা কেউ জানে না। পরে আমি বুঝলাম যে ও আসলে বেসিক্যালি ওর হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার হি নোজ, এমন না যে সে কিছু জানে না। সে যে একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। সো যে ও লিখলো আমি জানি না কেন, আমার কিছু বলার নেই স্ট্যাটাসের উপরে, বাট হি নোজ এভরিথিং।